দেখো এখানে 16 অধ্যায় যেটা পরিমিতি সাধারণ গণিত, হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের একটি প্রশ্ন নিয়ে কিভাবে সৃজনশীলটা আসতে পারে এই নিয়ে একটা সৃজনশীল গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করেছি। খুব ভালো করে খেয়াল করবা। আশা করি ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে প্রশ্নটা বুঝতে পারবা, আর পরবর্তীতে তুমি চেষ্টা করলে নিজে নিজে বাসায়ও করতে পারবে। মূলত এই উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করা। আচ্ছা দেখো, কথা না বাড়িয়ে এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে একটা ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া আছে, তবে প্রশ্নটা বলা আছে ট্রাপিজিয়ামের যেই চিত্রটা দেওয়া আছে এই চিত্রের মধ্যে আমরা চারটি বাহু লক্ষ্য করতে পারছি। একটা বাহু হচ্ছে কি সমান্তরাল বাহু, এই দেখো এটা হচ্ছে 54 মিটার, এটা একটা বাহু যেটাকে আমরা এবি বলছি। আর একটা বাহু হচ্ছে ডি আর সি, মানে কি ডি সি, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের অপর একটি সমান্তরাল বাহু। মূলত ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু থাকে। যদি কখনো প্রশ্নে বলে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু বা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের কথা বলা থাকে অথবা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর কথা বলা থাকে, তাহলে তুমি মনে রাখতে হবে যে এই উপরের বাহুটা আর নিচের বড় বাহুটা এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু। তার মানে সর্বপ্রথম যে সমান্তরাল বাহুটা বড় দেওয়া থাকবে সেটাকে তুমি এই সিডি বা ডিসি বা সিডি দ্বারা চিহ্নিত করবা। আমি এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটি বাহুর মধ্যে বড় বাহুটা 94 মিটার ধরছি, আর দ্বিতীয় বাহু যেটা সেটা হচ্ছে কি 54 মিটার ধরছি। অর্থাৎ ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু বলতে কি এবি, আর এই এবি আর কি সিডি বা ডিসি, ঠিক আছে। এবং অপর দুটি বাহুর কথা যখন বলা থাকবে তার মধ্যে অপর দুটি বাহুর মধ্যে দুটি বাহু দেওয়া থাকবে, একটা ছোট একটা বড়। মনে রাখতে হবে অপর দুটি বাহুর মধ্যে যে বাহুটা ছোটো সেটা দ্বারা তুমি চিহ্নিত করবা এডিকে, আর বিসিকে চিহ্নিত করবা বড় বাহু দ্বারা। তাহলে ট্রাপিজিয়ামের এখানে আমি চারটা বাহু উল্লেখ করছি। এক নাম্বার, আবার বলছি, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু বলতে সর্ববড় যে বাহুটা সেটা ডিসি দ্বারা চিহ্নিত করবা, তারপর হচ্ছে ছোট বাহুটাকে এবি দ্বারা চিহ্নিত করবা। ও অপর বাহুর দৈর্ঘ্য যখন বলবে একটাকে ছোটোটাকে এডি দ্বারা চিহ্নিত করবা আর বড়টাকে পিসি দ্বারা চিহ্নিত করবা। আর এই ই এবং হচ্ছে বিএফ এই দুটো হচ্ছে এইচ বা উচ্চতা, ঠিক আছে। এই জন্য ই যা উচ্চতা হবে বিএফের উচ্চতা সেম, এই জন্য আমরা এইচ দ্বারা চিহ্নিত করলাম। আচ্ছা যাই হোক, এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করছি যে যেহেতু এবির মান লক্ষ্য করো, এবির মান যদি 54 হয় ইএফের মানও 54 হবে, কারণ এবি সমান কিন্তু ইএফ। তাহলে এবি যদি 54 হয় ইএফও কি 54। আর আমি ডিইকে এক্স ধরে নিচ্ছি, ডিকে তুমি সবসময় এক্স ধরে নিবা। তাহলে একটু খেয়াল করো যে পুরোটা যদি 94 হয়, পুরোটা যদি 94 হয়, এই 94 থেকে এবির মান কত 54। তাহলে এই 94 থেকে 54 যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 40। হ্যাঁ, এই 40 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে এটা পাচ্ছি হচ্ছে 40 মাইনাস এক্স। তাহলে অলরেডি আমি সমস্ত বাহুগুলো চিহ্নিত করছি। তো ক নাম্বার প্রশ্নটা যেভাবে আসতে পারে সেটা হচ্ছে বলা থাকবে যে একটি ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 94 ও 54 সেন্টিমিটার এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য 15 ও 25 সেন্টিমিটার হলে উপরোক্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করো বা উপরোক্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে দেখাও। তাহলে এই যে চিত্র আঁকছি এবং বিভিন্ন তথ্যগুলো দেখাইছি সেটা হচ্ছে উপরোক্ত চিত্রের মাধ্যমে আমরা ট্রাপিজিয়ামের তথ্যগুলো উপস্থাপন করলাম। এবার এটা বলা থাকতে পারে ক নাম্বার, আর না হলে সর্বোত্তম একটু কঠিন হলে এটা বলা থাকবে যে ট্রাপিজিয়ামের পরিসীমা নির্ণয় করো। মনে রাখতে হবে ট্রাপিজিয়ামের পরিসীমা হচ্ছে ট্রাপিজিয়ামের চারটা বাহুর যোগফলের সমান। অর্থাৎ ট্রাপিজিয়ামের এখানে দেখো চারটা বাহু, একটা হচ্ছে সমান্তরাল বাহু সর্ববৃহত্তম যেটা সেটা হচ্ছে ডিসি, আর একটা হচ্ছে এবি, আর অপর বাহু দুটি হচ্ছে একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে কি বিসি। অর্থাৎ তুমি যদি এই বাহু এই বাহু এই বাহু এবং এই বাহু যোগ করে দাও তাহলে চার ট্রাপিজিয়ামের পরিসীমা পাবে। তো আমরা এই ট্রাপিজিয়ামের তাহলে আমরা ট্রাপিজিয়ামের এই যে চারটি বাহুর যোগ করে দিছি, তাহলে ট্রাপিজিয়ামের পরিসীমা বের করছি। অর্থাৎ আরেকবার দেখাচ্ছি, এই যে একটা হচ্ছে 54, একটা হচ্ছে কি 94, আর একটা হচ্ছে 15, আর একটা হচ্ছে 25। অর্থাৎ একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, আর এই যে চারটা বাহু, এই চারটা বাহু। তো ট্রাপিজিয়ামের কথা এইটুকু হচ্ছে তার আলোচনা। এবার খ নম্বর প্রশ্নে আসতে পারে যে ট্রাপিজিয়ামের উচ্চতা নির্ণয় করো, অথবা বলা থাকতে পারে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে যাই হোক, ট্রাপিজিয়ামের উচ্চতা বের করি আর ক্ষেত্রফল বের করি, যাই করি না কেন আমাদেরকে দুটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে যখনই ট্রাপিজিয়ামটা আঁকছি এখানে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। মনে রাখতে হবে ট্রাপিজিয়াম সলভ করতে হলে দুটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এক নম্বর ত্রিভুজ হচ্ছে কি AED, এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ হচ্ছে BFC, আর একটা ত্রিভুজ হচ্ছে BFC। তাহলে এই যে ট্রাপিজিয়ামটা আঁকলাম
এই ট্রাপিজিয়াম আঁকতে গিয়ে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এক নম্বর কি, এক নম্বর হচ্ছে AED, এটা একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে কি BFC, এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটা ত্রিভুজ নিয়ে যখন কাজ করব তখন ট্রাপিজিয়ামের কাজও শেষ হয়ে যাবে। ট্রাপিজিয়াম নিয়ে কাজ করতে হলে অবশ্যই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি। তাহলে শুরুতেই আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে AED। যেহেতু এটা লম্ব বরাবর, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এটা কি বরাবর? লম্ব বরাবর, তাই না? এটা সোজা দাগ কি না? সোজা দাগ মানে কি? লম্ব। লম্ব মানে কি? সমকোণী ত্রিভুজ। অতএব AED এটা একটা সমকোণী ত্রিভুজ, লক্ষ্য করতে হবে। তাহলে এই দেখো লক্ষ্য করছি AED সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আমরা আলোচনা করতেছি, এই আলোচনার মধ্যে আমরা কি কি পাচ্ছি? এটা একটা অতিভুজ পাচ্ছি, এটা একটা ভূমি পাচ্ছি, এটুকু একটি লম্ব পাচ্ছি। এখন কিন্তু আমি পুরো ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করতেছি না, এই মুহূর্তে আলোচনা হচ্ছে আমার জাস্ট এটুকু, অর্থাৎ AED এটুকু ত্রিভুজ নিয়ে আলোচনা হচ্ছে। অতএব অন্যদিকে খেয়াল রাখলেও হবে না, আমার আলোচনা হচ্ছে AEDর মধ্যে সীমাবদ্ধ আমি। তাহলে এটুকু যদি ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে কি? AD, ভূমি হচ্ছে কি? D, লম্ব হচ্ছে কি? AE। কথা বোঝা গেল? অর্থাৎ এই দেখো, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি? অতিভুজ স্কোয়ার সমান কি জানি? ভূমি স্কোয়ার প্লাস কি জানি? লম্ব স্কোয়ার। তাহলে সেটাই আমি প্রয়োগ করলাম। দেখো এই যে অতিভুজ স্কোয়ার মানে AD স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে কি? D স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কি? A স্কোয়ার। এই যে দেখো অতিভুজ স্কোয়ার মানে কি? AD স্কোয়ার, ঠিক আছে? ভূমি বলতে কি? DE, লম্ব বলতে কি? AE, ঠিক আছে? অতএব কি AD স্কোয়ার ইকুয়াল D স্কোয়ার প্লাস কি? A স্কোয়ার। এই যে আমরা এই সূত্রটা এখানে দিলাম। দেওয়ার পরে এডির মান আমার এখানে যেহেতু 15 আছে, আমি 15 বসাই দিলাম। যাই দেওয়া থাকুক সেটা বিষয় না, বিষয় হচ্ছে মান যা দেওয়া থাকবে তা বসাইতে হবে, এটা হলো বিষয়। তার উপরে স্কোয়ার দিলাম সমান, আর ডির মান আমরা এক্স এখানে চিত্রে দেওয়া আছে এটা বসাইলাম, তার উপরে স্কোয়ার প্লাসের প্লাস, এর মান হচ্ছে এইচ, স্কোয়ার বসাইলাম। এবার 15 উপরে স্কোয়ার করলাম মানে বর্গ করলাম, 15 গুণ 15 যেহেতু দুইবার দেওয়া আছে, তাহলে 225 পেলাম ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। যেহেতু এটা কোনো মান আমরা বের করতে পারলাম না, অতএব এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম, কারণ এখনও এটার কোনো পরিপূর্ণ মান পাইনি। এই জন্য এটাকে একটা সমীকরণের মধ্যেই রাখতে হবে। আশা করি কথা বুঝছো? এটা 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম, যেহেতু আমরা মান বের করতে পারিনি। আচ্ছা, তাহলে এই আলোচনাটা কি এটুকু ত্রিভুজের শেষ। এবার আসি পরবর্তী ত্রিভুজ। আমি তো শুরুতেই বলছি ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করলে দুটা বিষয় উল্লেখ করতে হবে, একটা হচ্ছে এই ত্রিভুজ আর একটা হচ্ছে এই ত্রিভুজ। এখন আমি এই ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজের নামটা কি একটু খেয়াল করো, এটার নাম হচ্ছে BFC। কেউ যদি বলে BCF তাহলে ভুল, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তাহলে বলতে হবে লম্ব বরাবর আগে বলতে হবে। তাহলে BFC এটা একটা সমকোণী ত্রিভুজ। একইভাবে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি? পিথাগোরাসের এই অতিভুজ স্কোয়ার মানে BC স্কোয়ার ইকুয়াল কি? CF স্কোয়ার, মানে কি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, ভূমি বলতে কি? CF স্কোয়ার প্লাস লম্ব, লম্ব বলতে কি? BF স্কোয়ার। আরেকবার বলছি, এই যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস কি? লম্ব স্কোয়ার। তাহলে আমি এই সূত্রটা দেখো এইখানে আলোচনার মধ্যে দিছি, এই যে BFC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আর ভালো করে দেখলে অবশ্যই পারবা। তাহলে এই দেখো লিখছি অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি? ভূমি স্কোয়ার প্লাস কি? লম্ব স্কোয়ার। এখন আমার এই অতিভুজের মান 25 দেওয়া আছে, তোমরা দেখবা BCর মান কত দেওয়া আছে, যাই দেওয়া থাকুক না কেন মান বসাইবা, স্কোয়ার দিবা, সমান দিবা। CFের মান দেওয়া আছে, স্কোয়ার দেবো, প্লাসের প্লাস, PFের মান দেওয়া আছে, তার মান বয় দিয়ে স্কোয়ার দিছি। এবার 25-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 625 ইকুয়াল এটা কিন্তু অলরেডি A - B এর হোল স্কোয়ার সূত্র পড়ে, A - B হোল স্কোয়ার সূত্র পড়ে। তাহলে সূত্রটা কী দাঁড়াইলো? A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার। আরেকবার বলছি, এটা এই মুহূর্তে A, এটা এই মুহূর্তে B, তার মানে A - B এর হোল স্কোয়ার, A - B এর হোল স্কোয়ার। অতএব সূত্র কী হলো? A স্কোয়ার মাইনাস 2AB প্লাস B স্কোয়ার, আর প্লাসের প্লাস এইচ স্কোয়ার মিলে কিন্তু অমনোযোগী। তারপরে দাও এই 625 সমানের সমান 40-এর উপরে স্কোয়ার দিলে কি? 40 গুণ 40 কত হবে? 1600, ঠিক আছে? গুণ দিবা ক্যালকুলেটারে, মাইনাসের মাইনাস। এবার দাও 40-এর লগে 2 গুণ দিলে কত? 80, তার লগে গুণ দিলে কত? x, তাহলে 80x প্লাসের প্লাস। এবার এই যে এটুকুর নিচে দাগ দেওয়ার অর্থ কি জানো? যে এটুকুর মান আমি 1 নং সমীকরণে পাইছি। এই দেখো দেখাই দিচ্ছি, মিলে খেয়াল করো। না জানো, তারপরে তুমি একটু ভালো করে খেয়াল করো। এই দেখো এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার মান কত? কত?
225 225 এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 225, তার মানে এক্স স্কোয়ার এবং এস স্কোয়ারের জায়গায় 225 বসাই দেবো আমরা ওই পাশে। যাক, তুমি একটু মনোযোগ হয়েছো, বুঝতে পারতেছো। এটা আমি বুঝছি কিন্তু। এই দেখো, তাহলে এই যে এটুকুর জায়গায় আমি এই মানটা বসাই দিলাম, ঠিক আছে। অর্থাৎ এক্স স্কোয়ার এস স্কোয়ার 1 নং থেকে আমরা যে মানটা পাইছি সে মানটা এর জায়গায় বসাই দিলাম। আচ্ছা দেখো নেক্সট, এই 625 রেখে দিলাম। আর এই যে এই পাশে কি 225 আছে, এটা প্লাসের, যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে মাইনাসের হবে। এই যে মাইনাস দিয়ে লিখলাম। 1600 কিন্তু সমানের এই পাশে, তো আমরা যদি এই পাশে আনি তাহলে কী হবে, প্লাসের ছিল মাইনাসের হবে। আর এটা মাইনাসের 80x ওই পাশেই আছে, সমানের ওই পাশেই আছে, অতএব এটাকে ওই পাশেই রাখলাম। অর্থাৎ আমি সংখ্যাগুলোকে এক পাশে করলাম। এখন আচ্ছা দেখো, এই যে আমি 225 মাইনাসের 1600 মাইনাসে এই দুটা যোগ করলাম, এই যোগ ফল থেকে মাইনাসের দুটা যেহেতু একই চিহ্ন বিশিষ্ট, তার মানে আমরা জানি এই দুটা যোগ করতে হবে। তাহলে এটাও মাইনাসের এটাও মাইনাসের, তাহলে এই মাইনাসের দুটার সঙ্গে একত্রে যোগ করলাম। উক্ত যোগ ফল থেকে আমরা কী করলাম, এই 625 বিয়োগ দিলাম, কারণ 625 হচ্ছে প্লাসের, যেহেতু বিপরীত চিহ্ন 625, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে আমরা কি 1200 পাইলাম, আর এখানে পাইলাম মাইনাসের 80x পাইলাম। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে থাকতেছে এক পক্ষে থাকতেছে 80x আর এক পক্ষে থাকতেছে 1200, ঠিক আছে। এই এক্সের এক্স রেখে দিলাম, 80 লগে এক্স গুণ আছে, গুণ থাকার কারণে 80 কী হবে, গুণ থাকার কারণে এই পাশে যদি আমরা আনি তাহলে কী হবে, সাইড চেঞ্জ হলে নিচে চলে আসবে, যেহেতু এটা গুণ এই পাশে আসলে ভাগ হবে। এবার 80 দ্বারা 1200কে ভাগ করে এক্সের মান পেয়ে যাবে 15। এক্সের মান তুমি পাইলে, এবার তুমি এক্সের মানটা 1 নং ইকুয়েশনে বসাও, মানে 1 নং সমীকরণে বসিয়ে দাও। আর তুমি এখানে 1 নং সমীকরণটা দেখে নাও, 1 নং সমীকরণটা কী আছে। এই যে 1 নং সমীকরণটা হচ্ছে 225 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। এই যে সমীকরণটা ওই পাশে লিখবা। এই দেখো 1 নং সমীকরণটা আমি এখানে বসাই দিলাম, এই যে বসাইছি দেখছো। এখন এক্সের মান যেহেতু 15 পাইছি, আমরা ক্যালকুলেশন করে এক্সের জায়গায় 15 বসাই দিলাম, তার উপরে স্কোয়ার রাখলাম, প্লাস এস স্কোয়ার রাখলাম, ইকুয়াল 225 রাখলাম। এবার এস স্কোয়ার রেখে দিলাম, 225-এর 225, আর 15 উপরে স্কোয়ার যেটা মানটা ছিল এটা এই পাশে ছিল, এই জন্য এটা প্লাসের মানটা আমরা সাইড চেঞ্জ করলে মাইনাসের হয়ে যাবে। আচ্ছা মাইনাস হলো। এবার 225 রেখে দিলাম, মাইনাস 15 উপরে স্কোয়ার প্রয়োগ করলাম, তাহলে 225 হলো। 225 থেকে 225 বিয়োগ দিলে 0 হলো। আর এস রেখে দিলাম, স্কোয়ারটা যখন সাইড চেঞ্জ করে করি তাহলে রোড যখন দেয় তাহলে কী হবে, অর্থাৎ 0-র উপরে রোড দিলে 0ই হবে। তাহলে এসের মান আমরা 0 মিটার পেলাম। যদিও এটা আমাদের আকাঙ্ক্ষিত ছিল না যে উচ্চতা 0 থাকবে, এটা সম্ভব না। আসলে আমার ক্যালকুলেশনে যা আসছে তাই লিখছি, কিন্তু সাধারণতভাবে উচ্চতা 0 আসে না। এখন মান যেহেতু এরকম দেওয়া, এই মানটা দিয়ে বিশ্লেষণ করে যা হবে তাই তো করতে হবে। এই মান অনুযায়ী যা আসছে সেটাই নিলাম। অন্য অন্য প্রশ্নে অন্য অন্য মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে এসের মান 0 আসবে না, খেয়াল রাখতে হবে। এবার আমাদেরকে বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করলাম। সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। আরেকবার বলছি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু কি, উচ্চতা। এবার হাফের হাফ রাখলাম, আর সমান্তরাল বাহু তোমাকে অনেকবার বলছি যে সমান্তরাল বাহু বলছে উপরেরটা আর নিচেরটা, একটা হচ্ছে কত 94 আর একটা কত 54, আর ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা ক্যালকুলেশন করে 0 পাইছি, এই দুটা মানকে যোগ করে আমরা 148 পাইছি, আর উচ্চতা হচ্ছে 0। 0-র সাথে যাই গুণ দেয় আর ভাগ দেয় তার মান অবশ্যই 0ই আসবে। এই জন্য আমরা 0 বর্গ একক বা 0 বর্গ মিটার যাই বলি এভাবে লিখব। তাহলে এই হচ্ছে তার অ্যান্সার। ওকে।